বাংলাদেশের মানুষের মধ্যে এক রকমের মিসকনসেপশন আছে যে বাংলাদেশে সে প্রপার যে ট্রিটমেন্ট সেটা পাবে না। অনেকেই অনেক জায়গাতে অনেক সময় ভুল চিকিৎসা পেয়েছে, এজন্য বাংলাদেশের চিকিৎসা সেবা অনেক সময় বিশ্বাসযোগ্যতা হারিয়েছে। এই বিষয়টিতে আপনি আসলে কি বলবেন? ভিন্নভাবে বলবো, আমাদের এটা কিন্তু একদিনের সমালোচনা না। এই সমালোচনাটা বহু দিন যাবতী, স্বাধীনতা উত্তর থেকে শুরু করে এক বর্তমান পর্যন্ত। এখানে কোনো চিকিৎসা, অনেক সরকারি বেসরকারি সব চিকিৎসা নিয়েই সমালোচনা আছে। এটা আমি মনে করি আমাদের চিকিৎসা প্রতিষ্ঠানের কমতিতে ছিল, আমাদের ডাক্তারের সংখ্যায় কম ছিল। এখন আস্তে আস্তে পূরণ হচ্ছে, এখনও কিন্তু পূরণ হয়ে গেছে তা কিন্তু নয়। আমাদের জনসংখ্যার ভিত্তিতে WHO এর গাইডলাইন অনুযায়ী যে সমস্ত যে নাম্বার অফ চিকিৎসক থাকা দরকার, যে নাম্বার অফ নার্স থাকা দরকার বা অন্যান্য কলাকৌশলী থাকা দরকার, সেটা নাই। সেই জায়গায় তো না পাওয়ার বেদনাটা আছে। আরেকটা হলো আমাদের মজ্জাগত একটা যে আমরা বহুদিন যাবৎ বিদেশে চিকিৎসা নেই, যারা সচ্ছল তাদের একটা মজ্জাগত পরিবর্তন আছে যে দেশের চিকিৎসা ভালো না। আর আমরা যারা আছি, আমরাও যে খুব ভালো ব্যবহার করি তা না, আমাদের ব্যবহার আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে। একটা জিনিস দেখবেন, চিকিৎসা প্রদানের জন্য বিহেভিয়ারটা কিন্তু অত্যন্ত জরুরি। আমি আপনার কাছে আসলাম, আপনি খুব ব্যাড মেজাজে বসে আছেন, তাহলে কিন্তু হলো না। দর্শক, চলুন ফিরে যায় আমাদের আজকের অতিথি আলোক হেলথ কেয়ার অ্যান্ড হসপিটালের ব্যবস্থাপনা পরিচালক লোকমান হোসেনের কাছে। ভাই, আবার ফিরলাম আপনার কাছে। যে বিষয়টি শুরুতে জানতে চাইবো যে আলোক হেলথ কেয়ার অ্যান্ড হসপিটাল কবে থেকে শুরু করলেন এবং কিভাবে এই প্রতিষ্ঠানটি যাত্রা শুরু হলো? ইয়ং বয়সে, অল্প বয়সেই শুরু করেছিলাম 1995 সালে। তখন আমার বয়স কত হবে, 24-25 বছর বয়স হবে। আচ্ছা। ওই সময়ে আমরা 4 বন্ধু মিলে মিরপুর ডায়াগনস্টিক সেন্টার নামে এটা শুরু করেছিলাম। এটা 95 সালের 16ই আগস্ট। সেখান থেকে হাঁটি হাঁটি পা করতে করতে মাঝখানে গিয়ে আমরা গত 14-15 সালের দিকে যখন দেখলাম যে বৃহত্তর মিরপুরে ওই ন্যাশনাল ব্র্যান্ডগুলো যাচ্ছে, বড় বড় হাসপাতালগুলো যা আসতেছে, তখন আমি ওই মিরপুরের নামে যে ডায়াগনস্টিকটা ওইটা উঠিয়ে দিলাম। আচ্ছা। নাম উঠিয়ে দিয়ে নতুন নামকরণ জয়েন্ট স্টক থেকে পেলাম আলোক। আচ্ছা। আলোক হেলথ কেয়ার লিমিটেড। এইখান থেকে আপনার 15 সাল থেকে আমাদের আলোক হেলথ কেয়ারে নাম পরিবর্তন হলো। তারপরে এখন তখন তো একটা ব্রাঞ্চ ছিল, এখন 5-7টা ব্রাঞ্চ আছে, 2টা হসপিটাল আছে। আমি মনে করি যে বৃহত্তর মিরপুর তথা সারা বাংলাদেশেই এটা মানুষের গ্রহণযোগ্যতায় যাচ্ছে। আস্তে আস্তে দেখবেন যে আলোকটা খুব ভালোর দিকে যাচ্ছে। আরো যদি বলি যে আপনার এটা ধনী গরিবের সবার জন্যই প্রতিষ্ঠানটা। আচ্ছা। এখানে ধনীরা সাধারণ মূল্যে সার্ভিস নেয়, আর যারা আমরা অপেক্ষাকৃত গরিব বলি, মানে হতদরিদ্র বা দরিদ্র, তাদের জন্য আমরা একটা হেলথ কার্ড দিই। আচ্ছা। মানে আমরা বলি এটা ফ্যামিলি হেলথ কার্ড। এরা হেলথ কার্ডের মাধ্যমে একটা গরিবরা অল্প পয়সায় চিকিৎসা পায়। আচ্ছা। লাইকে নামমাত্র মূল্যেই বলবো যে ডাক্তারদের ভিজিট, যদি আমরা প্রাথমিক ভিজিট হলো 300 টাকা, আমাদের MBBS ডাক্তারদের ভিজিট, ওটা 50 টাকায় দেখাইতে পারে। আর যাদের ভিজিট 700-800 টাকা, ওটা 200 টাকায় দেখাইতে পারে। আচ্ছা। যাদের ভিজিট 1000-1200 টাকা, ওটা 300 টাকায় দেখাইতে পারে। তুলনামূলকভাবে কম বলা যায় যে 25%, 25% ডাক্তারদের ভিজিট 25%, আচ্ছা। আর সাধারণের জন্য 100%। আমরা যদি ওইভাবে তুলনা করি, আর যাদের যেমন একটা মায়ের সিজারিয়ান অপারেশন হবে বা ডেলিভারি হবে, সেটা সাধারণ মূল্য আমাদের 60-70 হাজার 80 হাজার টাকা, ওইটাই আবার 25-30 হাজার টাকায় ওই যারা কার্ডধারী তারা পায়। তাহলে আমরা কিন্তু গরিবের জন্য কাজ করছি। আপনি যদি সরকারের সাথে কম্পেয়ার করেন, সরকারের বাজেট কল্পনা করলে কিন্তু এটার চাইতেও কম পয়সায় আমরা করছি, আচ্ছা, অথবা সরকারের সমমূল্যে করছি। জি। অর্থাৎ আমরা অপেক্ষাকৃত গরিব মানুষকে সার্ভিস মানে দিচ্ছি। অর্থনৈতিকভাবে সচ্ছল না যারা, তাদের জন্য কাজ তারা করছেন। এটা হলো রিক্সাওয়ালা, রিক্সা চালায়, যিনি ভ্যান চালায়, পরের বাড়িতে কাজ করে, মার্কেটে মজুরের কাজ করে, এইসব মানুষদের আমরা খুব বিচার বিশ্লেষণ করে দিই। এগুলো আমরা দেওয়া শুরু করেছি। আমরা মনে হয় যে 1-1.5 হাজার কার্ড দিয়েছি। 20,000 কার্ড দেওয়ার মতো লক্ষ্যমাত্রা আছে। আরেকটা, আমি অন্যদিকে তাহলে ধনী শ্রেণীর কথাও তো বলতে হবে। তো এরা সাধারণ মূল্যে পাচ্ছে। এটা দেখবেন যে ঢাকা শহরে যদি অন্যান্য প্রতিষ্ঠানের সাথে কম্পেয়ার করেন, আলোক একটা ভালো প্রতিষ্ঠান। জি। এখানে অপেক্ষাকৃত বিশ্বাসযোগ্য চিকিৎসা সেবা যেটা সবাই খোঁজে, এটা আমাদের সকাল বিকাল মানে 24 ঘন্টায় বিশেষজ্ঞ সার্ভিস আছে।
আমাদের দুটো হসপিটাল ঢাকাতে, আরেকটা আমার আছে ঘাটাইলে, টাঙ্গাইলের ঘাটাইলে। আমাদের এখানে মিরপুর 6 নম্বরে দুটো হসপিটাল, একটা হলো জেনারেল হাসপাতাল, আরেকটা হলো মাদার অ্যান্ড চাইল্ড কেয়ার। এখানে মাদার অ্যান্ড চাইল্ড কেয়ারে 24 ঘন্টাই আমার বিশেষজ্ঞ ডাক্তার থাকে, গাইনি এবং গাইনি, শিশু এবং যারা অ্যানাস্থেশিয়ার ডাক্তার তারা থাকে। আর জেনারেল হাসপাতালে সকাল 8টার থেকে রাত 12টা পর্যন্ত বিশেষজ্ঞ ডাক্তার থাকে। তারপরে অপেক্ষাকৃত আমরা কলে রাখি, যদি ইমার্জেন্সি হয় তাদেরকে কল দিই। এইভাবে ধনী গরিব সবার কাছে একটা গ্রহণযোগ্য হাসপাতাল হয়ে যাচ্ছে। শুধু তাই নয়, আমরা মানুষের জীবন নিয়ে অত্যন্ত আন্তরিকভাবে কাজ করি। আমাদের ফেলিউর কেস খুব কম, আমরা আন্তরিকভাবে কাজ করি। আমাদের চিকিৎসক, সার্জন ওনারা খুব আন্তরিক, এবং আমাদের যে ম্যানেজমেন্ট, আমার তৈরি করা ম্যানেজমেন্টগুলোও অত্যন্ত দক্ষ। সেই জায়গায় আমরা মনে করি যে আমরা একটা বিশ্বমানের চিকিৎসা প্রতিষ্ঠান তৈরি করার লক্ষ্যে আমরা কাজ করছি। বাংলাদেশের মানুষের মধ্যে এক রকমের মিসকনসেপশন আছে যে বাংলাদেশে সে প্রপার যে ট্রিটমেন্ট সেটা পাবে না। অনেকেই অনেক জায়গাতে অনেক সময় ভুল চিকিৎসা পেয়েছে। এই জন্য বাংলাদেশের চিকিৎসা সেবা অনেক সময় বিশ্বাসযোগ্যতা হারিয়েছে। এই বিষয়টিতে আপনি আসলে কি বলবেন? ভিন্নভাবে বলবো, আমাদের এটা কিন্তু একদিনের সমালোচনা না। এই সমালোচনাটা বহু দিন যাবতী, স্বাধীনতা উত্তর থেকে শুরু করে বর্তমান পর্যন্ত। এখানে কোনো চিকিৎসা, অনেক সরকারি বেসরকারি সব চিকিৎসা নিয়েই সমালোচনা আছে। এইটা আমি মনে করি আমাদের চিকিৎসা প্রতিষ্ঠানের কমতিটা ছিল, আমাদের ডাক্তারের সংখ্যায় কম ছিল। এখন আস্তে আস্তে পূরণ হচ্ছে, এখনও কিন্তু পূরণ হয়ে গেছে তা কিন্তু নয়। আমাদের জনসংখ্যার ভিত্তিতে WHO এর গাইডলাইন অনুযায়ী যে সমস্ত যে নাম্বার অফ চিকিৎসক থাকা দরকার, যে নাম্বার অফ নার্স থাকা দরকার বা অন্যান্য কলাকৌশলী থাকা দরকার, সেটা নাই। সেই জায়গায় তো না পাওয়ার বেদনাটা আছে। আরেকটা হলো আমাদের মজ্জাগত একটা যে আমরা বহুদিন যাবৎ বিদেশে চিকিৎসা নেই, যারা সচ্ছল, তাদের একটা মজ্জাগত পরিবর্তন আছে যে দেশের চিকিৎসা ভালো না। আর আমরা যারা আছি, আমরাও যে খুব ভালো ব্যবহার করি তা না, আমাদের ব্যবহার আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে। একটা জিনিস দেখবেন, চিকিৎসা প্রদানের জন্য বিহেভিয়ারটা কিন্তু অত্যন্ত জরুরি। আমি আপনার কাছে আসলাম, আপনি খুব ব্যাড মেজাজে বসে আছেন, তাহলে কিন্তু হলো না। আর আমি আমার কাছে যখন আপনি চিকিৎসার জন্য যাবেন, অন্তত পক্ষে রিসিপশনে বুঝতে পারবেন কিছুটা স্বস্তি আসবে। তারপরে যদি আমার ডাক্তারদের কাছে আপনি যান, সেখানে যদি আপনার সম্মান দিয়ে কথা বলে এবং আন্তরিকভাবে আপনাকে চেক আপ করে, এটা ভালো হবে। এটা আস্তে 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 পরিবর্তন হচ্ছে, এখনো পরিবর্তনের পরিমাণ কম। আচ্ছা, আরো একটি বিষয় আমি উল্লেখ করতে চাইবো যে রোগীরা অনেক সময় বোঝে না যে কোন রোগের জন্য সে কোন ধরনের ডাক্তারদের কাছে যাবে। আমার প্রতিষ্ঠানে এইখানে এই হেল্পটা আছে। আচ্ছা, আমাদের পিআরওরা আছে, পিআরওরা যদি না বুঝে তাহলে আমাদের মেডিকেল অফিসাররা আছে যারা এক্সপার্ট, তাদের সাহায্য নিয়ে আমরা ওই ইয়েটা করি, সাবজেক্ট ওয়াইজ তাদেরকে নির্ণয় করার চেষ্টা করি। মনে করেন তাহলে টেলিফোনে কেমনে করি, আমাদের কল সেন্টারে যখন কল আসে, তখন ডাক্তারদের ওরা যদি না বুঝে তাহলে বলে যে স্যার বা ম্যাডাম, আমি ট্রান্সফার করতেছি ডাক্তারের কাছে, ওনাকে বলেন, উনি আইডেন্টিফাই করে দিবে, তারপরে আমরা সিরিয়ালটা নিই। এখন অনেক সময় একটা অভিযোগ থাকে যে মেডিসিন কাজে লাগছে না, এই ব্যাপারটাতে আপনি কি বলবেন? মেডিসিন কাজে লাগছে না, আমি একটা সায়েন্সের ছাত্র, ডাক্তার না হলেও আমি বলবো যে মেডিসিন কেন কাজে লাগছে না। এইটা প্রধান আমাদের যে দোষগুলো, সেগুলো হলো আমাদের মেডিসিনের, ধরেন অ্যান্টিবায়োটিক খেতে 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 যখন প্রয়োজনে অ্যান্টিবায়োটিক খেলে কিন্তু ব্যাকটেরিয়া ভাইরাস মারা যাবে, আর যখন ওই ভাইরাসের এগেনস্টে আপনি খাবেন, মানে ওই ভাইরাসটাকে কাজ মারতে পারবে না, ওই ওষুধটা যখন খাবেন তখন শরীরে রেজিস্ট্যান্স তৈরি হয়ে যাবে। এই রেজিস্ট্যান্স আমাদের জাতির মধ্যে তৈরি হচ্ছে। এবং শুধু তাই না, এই যে যখন যে ব্যক্তি আননেসেসারি অ্যান্টিবায়োটিক খাইলো বা ভুল অ্যান্টিবায়োটিক খাইলো, সেবন করলো, ওই অ্যান্টিবায়োটিক খেয়ে যখন সে মলত্যাগ করবে বা কোনো সে প্রস্রাব করবে, সেই প্রস্রাব থেকে বা সেই মল থেকে যে জায়গায় পড়বে, সেইখানে যদি ফসল উৎপাদন হয়, ওইটার মধ্যেও আবার ওই জিনিসটা তৈরি হবে। ওই ফসলটা যদি আপনি খান, যেমন আমার থেকে ছড়াইলো, আপনি খেলে আপনার শরীরে রেজিস্ট্যান্স হয়ে যাবে। অতএব আমাদের কিছু ত্রুটি আছে, সরকারের বিধিনিষেধটা ওইভাবে কার্যকরী না, কাগজে কলমে আছে। যেমন একটা ফার্মেসি ম্যান যে কোনো অ্যান্টিবায়োটিক বেচতে পারে, এটা কিন্তু পৃথিবীর উন্নত দেশে নাই। আর এই জন্য আমাদের
অ্যান্টিবায়োটিকগুলো কাজে লাগছে না। আচ্ছা। এক, দ্বিতীয়ত হইল অনেক সময় ডাক্তাররাও যে ভুল করে না তা না। আমি মনে করি যে আপনি সারা উন্নত দেশগুলোতে দেখবেন অ্যান্টিবায়োটিক লিখতে হলে তারা একটা রিজন খুঁজে দেয়। আর আমাদের দেশের আমি ডাক্তারদের সমালোচনাটা ওইভাবে না করলেও কিঞ্চিত করতেই চাই যে ডাক্তাররা অনেক সময় আন্দাজে ওষুধ লেখে, কিন্তু আপনি শুধু আন্দাজে লেখলেই যে হবে, একটা যদি ভুল ওষুধ ভুল অ্যান্টিবায়োটিক শরীরে প্রয়োগ করেন, রোগটা তো ভালো না হয়ে রেজিস্ট্যান্স হয়ে যাবে। সেই জন্য অ্যান্টিবায়োটিক ব্যবহারে ইন্টারন্যাশনাল গাইডলাইন আছে, সেই গাইডলাইনগুলো যদি আমরা ফলো করি অনেক ক্ষেত্রে এদের থেকে নির্মূল হতে পারে। কোনো একটি অসুখ যখন হয়, যেরকম ডেঙ্গুর সময় বলি, কিছুদিন আগে হামের আক্রান্ত হয়ে অনেক শিশু মারা গেল। এখনো হাম আছে। হ্যাঁ, এখনো আছে। কোভিডের সময় প্রচুর মানুষ মারা গেছে। এই যে ক্রাইসিস মোমেন্টগুলোতে আপনারা আসলে কিভাবে কাজ করছেন বা অতটা সাপোর্ট দিতে পারছেন কিনা? প্রথমত হলো আপনার ক্রাইসিসটা আপনি বুঝেন, ক্রাইসিসটা হলো সারা পৃথিবীতেই প্রাকৃতিকভাবে ক্রাইসিস আসে। আমাদের দেশে আসে তা না, কিন্তু সারা পৃথিবীতেই আসতে পারে। আমরা অনেক সময় শুনেছি প্লেগ রোগ হইয়া কোটি কোটি মানুষ মারা গেছে এই মহাদেশে। এরকম অনেক প্রাদুর্ভাব আসে। সেরকম একটা কোভিড পৃথিবীতে এসে আমাদের কোটি কোটি মানুষকে নিয়ে গেল। সেরকম ডেঙ্গু একটা সিজনাল রোগ। তারপরে আপনার হাম একটা জীবনে একবার টিকা নিতে হয়, এটা যারা নেয় না তাদেরকে হতে পারে। এমনও তো দেখা যাচ্ছে যে হামটা যারা টিকা নিয়েছে, টিকাটা যদি শরীরে কার্যকরী না হয় তাও হইতে পারে। আচ্ছা। কিন্তু গভীরভাবে দেখা গেছে যে যারা হামে মারা যাচ্ছে তারা জীবনে টিকাই নেয় নাই, অথবা কিছু সময় আমাদের দেশে বন্ধ ছিল এই হামের টিকাটা। এখানে কিন্তু আপনি জানেন কিনা আমি জানি না যে 9 মাস বয়স থেকে 1 বছরের মধ্যে একটা হামের টিকা দিতে হয়। এটা নাকি গত 1-2 বছর বন্ধ ছিল। সেখান থেকেও এটা হইতে পারে। আবার অনেক মানুষ, আমরা তো অতটা কেয়ারই না, আমাদের সরকার যদি এই জায়গায় কাজ করে শতভাগ মানুষকে, শতভাগ সন্তানকে জন্মের পর থেকে যে কয়টা টিকা আমরা 10টা রোগের টিকা দিই, এই টিকাগুলো নিশ্চিত করতে হবে। তাহলে এই হাম থেকে আমরা বাঁচার উপায় আছে। পাশাপাশি ডেঙ্গুটার কিন্তু একটা সিজনাল রোগ আমরা বলি, বৃষ্টিপাত হলে নোংরা জায়গা থেকে তৈরি হয়। আমরা ধরেন পৃথিবীর অনেক জাতির থেকে একটু আমরা অপরিষ্কার থাকি আমার মনে হয়। আমার দেশটা, আমরা দেশ বিদেশ ভ্রমণ করি, আমাদের দেশে দেখবেন রাস্তাঘাটে ময়লা পড়ে আছে, এবং প্রতিদিন রাস্তার উপরে বাজার হয়, সেইখান থেকে পলিথিন ফেলে আসে। রাত্রিবেলা বৃষ্টি হয়ে একদিন যদি পরিষ্কার না হয়, ওখানেই কিন্তু সমস্যা হতে পারে। সেই জায়গায় আমি মনে করি যে সচেতন হওয়া উচিত। সরকার সহ আমরা যদি সচেতন হই তাহলে এই ডেঙ্গু রোগ থেকে বাঁচতে পারবো। এইভাবে আমরা কাজ করতেছি, মানুষকে সচেতন করার চেষ্টা করছি। আর আমি একজন স্বাস্থ্যকর্মী হিসেবে আপনাকে বলতে চাই যে যাদের ডেঙ্গু হচ্ছে তারা যদি সময় মতো ডাক্তারের পরামর্শ নেয় তাহলে মৃত্যু রোধ করা যাবে, এখানে মারা যাবে না। ইতিমধ্যে কিন্তু আমরা গত মাসে বেশ কয়েক মানে প্রায় 36-38 জন মানুষ মনে হয় হারাইছি এই জুলাই মাসে। এখনো কিন্তু আমাদের এমন কোনো দিন নাই যে আমাদের ডেঙ্গুতে রোগী মারা না যাচ্ছে। অতএব আপনার মাধ্যমে আমি বলতে চাই যে যাদেরই ডেঙ্গু হোক, জ্বর হোক, অন্তত পক্ষে রেজিস্টার্ড ডাক্তারের কাছে যাব, কোয়াক ডাক্তারের কাছে যাব না, আমরা অন্তত এমবিবিএস পারলে উপরের দিকে যাব। জি, এখন আসলে চিকিৎসাটা সেবার পর্যায়ে নেই, অনেকটা ব্যবসা প্রতিষ্ঠান হয়ে গেছে, এমনটা আমরা ভাবি। তো এই জায়গাটাও তৈরি করতে গেলেও তো আসলে অনেক এফোর্ট দিতে হবে, অনেক কাজ করতে হবে। তো কি কি কাজ করা যেতে পারে বলে মনে করেন? এই কথাটা কিন্তু অত্যন্ত কঠিন। এইটা আমি একজন স্বাস্থ্যকর্মী হিসেবে আমার মানাটাও কঠিন হয়, এটা দুঃখ হয়। এই জায়গার থেকে আমারও দায়িত্ব আছে বেরিয়ে যাওয়ার। সেই জন্য আমরা যখনই ধরেন তাৎক্ষণিক আমি বলবো যে এখান থেকে যদি আমরা স্বস্তির পেতে চাই, আমাদের বিহেভিয়ারটা বাড়াইতে হবে, আমাদের ট্রেনিং বাড়াইতে হবে, মানুষকে কিভাবে কথা বলতে হবে। আমরা অনেক সময় এখনো বলি প্রাইভেট প্রতিষ্ঠানে, ওখানে বসতে বলছি বসেন, এটা যদি বলি স্যার ওখানে বসেন, তাহলেই তো হয়। এখানেও কিন্তু একটা চেঞ্জ আছে। অবশ্যই আপনার ধরেন আপনার টাকা দেওয়া সার্ভিস নেবেন, আপনাকে যদি আমি ধমক দিয়ে কথা বলি, এটা তো গ্রহণযোগ্য না। যারা বিশেষজ্ঞ ডক্টর এবং ভালো ডক্টর, যাদের ব্যবহার ভালো, যারা কম টেস্ট দেন, যারা ওষুধ কম লিখেন, এই ধরনের বিশেষজ্ঞ ডক্টরদের সিরিয়াল পাওয়াটা খুব কঠিন হয়ে যায় না। এটা আপনাদের পারসেপশন থাকতে পারে। আমি মনে করি ভালো ডাক্তার, ভালো ব্যবহার, ভালো যারা ইফেক্টিভ ডাক্তার, তারা টেস্ট কম লেখে, এটা সত্য না।
সত্য হলো এইটা যে যে মনোযোগ দিয়ে শুনবে, হয়তোবা সে 3টা টেস্ট খুব জরুরি দরকার, সেখানে সে হয়তো রোগীর অবস্থা বুঝে 2টা টেস্টে নিয়ে আসতে পারবে, সেটা না থাকলেও হবে। কিন্তু আপনি যখন প্রাইভেট চিকিৎসা, তখন কিন্তু ফেল করা যাবে না। একটা টেস্ট ছাড়া যদি আপনি না ধরতে পারেন, এই রোগীটা কিন্তু তার ভালো হবে না জি। এবং তার আরো বিরাট কষ্ট হবে। এমন একটি বিষয় নিয়ে আসলে অনেক কথা বলা যায়, একেবারে শেষের দিকে চলে এসেছি। তারপরে যতটুকু আপনার কাছ থেকে জানতে পেরেছে, আমার কাছে মনে হয় সেটা দর্শকদের জন্য যথেষ্ট আজকের মতন। আপনাকে অনেক ধন্যবাদ আজকে আমাদের আয়োজনের সময় দেওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ, বাংলাভিশন কর্তৃপক্ষকে ধন্যবাদ আমাকে কথা বলার সুযোগ দেওয়ার জন্য। প্রিয় দর্শক, এতক্ষণ কথা হচ্ছিল অতিথির সঙ্গে, এবার সময় হয়ে গেল বিদায় নেবার। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনার যে কোনো মতামত ও পরামর্শ জানাতে লিখুন এই ঠিকানায়। প্রযোজক দিন প্রতিদিন, বাংলাভিশন, নোট টাওয়ার 110, বীরতম CR দত্ত রোড, ঢাকা 1205। ফোন 96320303 আমাদের ইমেল অ্যাড্রেস dinprotidin@banglavision.tv। মার্কিন অভিনয়শিল্পী মে ওয়েস্টের একটি উক্তি বলে বিদায় নেব আজ। তিনি বলেছেন, সব প্রেমিকই দ্বিতীয় সুযোগ পায়, তবে অন্যের সঙ্গে। প্রিয় দর্শক, সকলে ভালো থাকুন, সুস্থ ও সুন্দর থাকুন। আজ সারাটা দিন সবার জন্য শুভ ও কল্যাণময় হোক।